এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন যে আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপিত হয়েছে। 9,38,000 কোটি টাকার বাজেট এবং দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট আমরা জানি, এবং সরকার বলছে এই বাজেট উন্নয়ন, কর্মসংস্থান এবং বিনিয়োগের নতুন পথ হবে। কিন্তু সাধারণ মানুষের একটি প্রশ্ন থাকে যে বাজেটের পরদিন আসলে বাজারে গেলে খরচ কমবে নাকি বাড়বে। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের চাপ এবং বৈশ্বিক যে অর্থনৈতিক অনিশ্চয়তা রয়েছে, এর মধ্যে এই যে বিশাল একটি বাজেট উপস্থাপিত হয়েছে সেটি কতটুকু বাস্তবায়নযোগ্য সেটি আমরা জানবার চেষ্টা করব, বা এর চ্যালেঞ্জ কি সেটি জানবার চেষ্টা করব। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু সক্ষম হবে তাই জানবার চেষ্টা করব। এবং আমরা আমাদের শিরোনাম রেখেছি মেগা বাজেট, বড় স্বপ্ন, কঠিন চ্যালেঞ্জ। দুজন অতিথি থাকবেন আমার সঙ্গে স্টুডিওতে। একজন উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাতেম, সভাপতি BKMEA, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরেকজন অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, তিনি অধ্যাপক শর্মিন্দু নীলুর্মি, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও অর্থনীতিবিদ। তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। জনাব মোহাম্মদ হাতেম, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো যে এই যে বাজেট, এই বাজেটে ব্যবসায়ীদের জন্য কি রয়েছে, এবং অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই বাজেটকে তিনি বলেছেন জন আকাঙ্ক্ষার বাজেট, কিন্তু ব্যবসায়ী হিসেবে আপনার কি আসলে এই বাজেটে কতটুকু স্বস্তি পাচ্ছেন, নাকি বৈশ্বিক মন্দা এবং গ্যাস বিদ্যুতের সংকটের মাঝে বিশাল বাজেট আপনাদের উপর আরো চাপ তৈরি করবে? প্রথমে ধন্যবাদ যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং সরকারকে, একটা ভালো বাজেট হয়েছে বলে আমরা মনে করছি, এবং এটা অর্থনীতিকে পুনরুদ্ধার বা গতি সঞ্চালনের জন্য এই বাজেটের যে বরাদ্দ এবং বিভিন্ন জায়গায় যে টাচ করা হয়েছে, মানে এমন কোনো খাত বাকি রাখে নাই যে জায়গাগুলিতে সরকার এখানে টাচ করে নাই। মোটামুটি সব দিক থেকে বিবেচনায় নিয়ে একটা বাজেট করা হয়েছে, এবং আমরা মনে করি এটাকে অর্থনীতির পুনরুদ্ধারের বাজেট এই সংকটকালে। তো এই সংকটটাকে যাতে উত্তরণ ঘটাতে পারে সেরকম একটা বাজেটই দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে শঙ্কার জায়গাটা হলো 9,38,000 কোটি টাকার বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, এই জায়গাটা হলো শঙ্কার জায়গা। আচ্ছা। এবং আপনি যদি দেখেন যে এই বছরের যে 5,35,000 কোটি টাকার মানে রাজস্বের টার্গেট ছিল, সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত প্রথম 9 মাসের যে হিসাব, তাতে কিন্তু 1 লক্ষ কোটি টাকার উপরে এখনও পিছিয়ে আছে টার্গেটের চেয়ে। তার মানে ধরেন 1 লক্ষ কোটি টাকা যদি পিছিয়ে থাকে, নতুন করে আরও প্রায় 1,60,000 কোটি টাকার অতিরিক্ত দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রায় 2-2.5 লক্ষ কোটি টাকার উপরে যে মানে আনতে হবে। এইটা বর্তমানে ব্যবসা বাণিজ্যের আমাদের যে পজিশন, যে অবস্থা, এই অবস্থায় এটা অ্যাচিভ করাটা খুব কঠিন, চ্যালেঞ্জিং হবে। তো সেই জায়গাটাই আমাদের শঙ্কার জায়গা। এখন সেটা যদি অ্যাচিভ করতে না পারে, তাহলে যেটা হয় সাধারণত আমরা সবসময় যেটা দেখে থাকি, মানে ট্যাক্স নেটের আওতায় আমরা যেই কিছু সংখ্যক ব্যক্তি রয়েছি, এই পর্যন্ত আমরা যেটা দেখেছি 32 লক্ষর মতো ট্যাক্স নেটের আওতায় রয়েছে, আর বাকি 1 কোটির উপরে টিনধারী লোক আছেন, তার মধ্যে বাকিরা রিটার্ন দাখিল করেন, ট্যাক্স দেন না। তো এখন সমস্যাটা হচ্ছে ওই জায়গাতেই, আমরা তো আমাদের নিজেদের ট্যাক্সটা দেই, আবার যারা ট্যাক্স দেয় না তাদের ট্যাক্সও আমাদেরকে সৎ যে করদাতা রয়েছে তাদের উপর এটা আসলে বোঝাটা বেশি চলে যায়। তো আমাদের মানে তাদের ট্যাক্সটা আমাদেরকে দিতে হয়, মানে আমাদেরকে সেখানে আবার কালেক্টর নিয়োগ দিচ্ছে সরকার বা এনবিআর, মানে আমাদেরকে টিডিএস কেটে সেখানে দিতে হয়। দ্যাট মিনস আমরা হলাম ওখানে কালেক্টর। তো এই জায়গাটাই আমাদের চরম আপত্তি ছিল। এবারের বাজেটে এইগুলির তেমন কোনো এই জায়গাটার সুরাহা করা হয়নি। তবে কিছু কিছু জায়গা যেটা আমরা চরম আপত্তি ছিল, এআইটি ফেরত না দেওয়া, সমন্বয় না করা, রিটার্ন না করা, এবারের বাজেটে সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আর আরেকটা যেটা আমরা দীর্ঘদিনের দাবি ছিল, যে বাজেট যেটাই করা হোক না কেন, যে কোনো একটা পলিসি 5 বছরের জন্য যেন ফিক্সড করা হয়। কিন্তু এতদিন যাবত আমরা বললে এটা হয় নাই, কিন্তু এইবার এটা কিন্তু
হয়েছে। হয়েছে। এরকম ভালো বেশ কিছু জায়গা রয়েছে। তারপরে যেমন রয়েছে আপনার আমাদের যেমন দীর্ঘদিন আমাদের যে প্র্যাকটিস, আমরা বন্ডের আওতায় বিদেশ থেকে র মেটেরিয়ালস আমদানি করে পণ্য উৎপাদন করে রপ্তানি করি। সেখানে এবার একটা বৈপ্লবিক পরিবর্তন এনবিআর করেছে যে বন্ডবিহীন প্রতিষ্ঠানও বিদেশ থেকে ডিউটি ফ্রি পণ্য আনতে পারবে, এনে রপ্তানি করতে পারবে। তো এরকম বেশ কিছু ভালো ভালো দিক কিন্তু সেখানে রয়েছে। তবে একটা জায়গা আমাকে একটু আমি খুব মানে অবাক হয়েছি একটা জায়গায়, যেখানে আমরা বারবার বলেছিলাম ম্যানমেড ফাইবারের মানে যত রকমের আইটেম আছে এগুলিকে যেন ডিউটি ফ্রি করা হয়, রাখা হয়। তো এতদিন কিন্তু আপনার যে পলিয়েস্টার স্টেপল ফাইবারের ডিউটি ফ্রি ছিল, হঠাৎ করে এই বছর এটার মধ্যে 5% বসিয়ে দেওয়া হয়েছে। কেন? তাতে কি 5% কেন বসানো হইল? খোঁজ নিয়ে জানা গেল যে ওখানে আপনার টিকে গ্রুপ, তো নাম জানেন আপনারা, টিকে গ্রুপ বাংলাদেশে এই পলিয়েস্টার স্টেপল ফাইবার উৎপাদন করে, সেটা মাত্র 200 টন তারা উৎপাদন করে পার ডে। কিন্তু বাংলাদেশের আমাদের এই রপ্তানি খাতের ডিমান্ড হচ্ছে, বা এটা বিটিএম এর স্পিনিং মিল সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে যেটা আমি তথ্য নিলাম, বাংলাদেশে প্রতিদিন এটা রিকোয়ারমেন্ট আছে 2500 টনের মতো। তো সেখানে মাত্র 200 টন একজন উৎপাদন করে, তার জন্য তাকে সেফগার্ড দেওয়ার জন্য যে এই যে 5% ট্যাক্স বসাই দেওয়া হলো, তার মানে আমরা যেখানে অ্যাগ্রেসিভলি ম্যানমেড ফাইবারের দিকে যেতে চাচ্ছি সেই জায়গাটা কিন্তু বাধাগ্রস্ত। এবং বিশ্ববাজারে বর্তমানে কটন প্রোডাক্টের চেয়ে ম্যানমেড ফাইবারের ডিমান্ড হচ্ছে 75%। তো সেই জায়গাটাতে আমরা কিন্তু পিছিয়ে আছি, কটনে আমরা স্ট্রং। তো এই জায়গাটাতে যাওয়ার যে একটা আমরা রাস্তা খুঁজছিলাম, সেখানে কিন্তু এটা বাধাগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় এনবিআর বা মন্ত্রী মহোদয় সহ এটা নিয়ে আমাদের একটু বসা দরকার যে হ্যাঁ, দেশীয় উৎপাদনকে আমরা সেফগার্ড দিব, বাট কতটুকু দেশীয় মানে উৎপাদন আর কতটুকু আমার রিকোয়ারমেন্ট, সেখানে তাহলে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমি অধ্যাপক শর্মিন্দা নীলর্মী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং যেই বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করছি, বাজেট একটি কঠিন জিনিস বলতে অনেকের বোধগম্য নয়। আমরা সহজ ভাষায় যদি আমরা বলতে চাই বা সাধারণের জন্য যদি সহজ করে বলতে চাই, আমরা সেই স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল 786 কোটি টাকা, আজ আমরা 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট দেখলাম। সাধারণ মানুষ আসলে এত কিছু বুঝে না। সাধারণ মানুষ বুঝে না যে বাজেটের আকার কত, রাজস্ব ঘাটতি কত, জিডিপি প্রবৃদ্ধির হিসাব তারা বুঝেন না। কিন্তু মানুষের যে চাওয়া পাওয়া থাকে সেটি হলো যে তাদের মূল্যস্ফীতি কমবে কিনা, জিনিসপত্রের দাম কমবে কিনা। এবারের বাজেট আসলে আপনারা কেমন দেখলেন? আচ্ছা, ধন্যবাদ। আমি খুব সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে আমাদের যে অর্থনীতি আছে, এই অর্থনীতির পাবলিক এক্সপেন্ডিচার, যেটা বাজেট নিয়ে আলোচনা করি, সেইটার অংশ হচ্ছে 12 থেকে 14%। এর বাইরে বাকিটা হচ্ছে ব্যক্তি বিনিয়োগ। ধরেন গনি মিয়া একজন কৃষক যে উৎপাদন করে, উনিও তো বিনিয়োগ করছেন, উনিও তো উৎপাদন করছেন। এখন গনি মিয়া কৃষকের জন্য এই বাজেটে কি আছে? এই বাজেটে আছে যে ওনার সেচটা কি উনি সুলভে দিতে পারবেন কিনা, ওনার সোলার ইরিগেশনটা এবারে উনি ঠিকমতো পাবেন কিনা, ওনার ডিজেলটা কম লাগবে কিনা, তাহলে উৎপাদন খরচটা কম। সোলার ইরিগেশনটা যদি উনি দিতে চান, তাহলে এইখানে বিজনেস মডেলটা কি, উনি কিভাবে ফাইন্যান্স অ্যাক্সেস করতে পারবেন, এই জাতীয় জিনিসগুলো, প্রণোদনাগুলো, উৎসাহগুলো আমাদের সরকার দিয়ে থাকেন। অর্থাৎ পাবলিক এক্সপেন্ডিচার শুধু ব্যয় অর্থে না, নীতি কৌশল অর্থেও পুরো অর্থনীতিকে আসলে একটা দিক নির্দেশনা দেয়। সেই জায়গায় এই বাজেটের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল, আপনি ব্যয় অর্থে না ধরলেও। এখন বাজেটকে কেমন দেখছি, আমার সহ আলোচক ইতিমধ্যে খুবই সুন্দরভাবে বলেছেন যে বড় একটা ঘাটতির বাজেট। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই 6,95,000 কোটি টাকা আয় করা সম্ভব কিনা, আমি বলবো যে 18 কোটি মানুষ আপনি যদি তাদেরকে আয় সক্ষম করে তুলতে পারতেন, তাহলে এটা সম্ভব। কিন্তু বাস্তবতা আসলে কি বলে? আমাকে তো সম্ভব অসম্ভবটার তো কিছু অন্তর্নিহিত অনুমিতি রয়েছে না। আমার স্বাধীনতার পর থেকে এই যাবৎকালে কর আদায় করবার যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি গড়ে যদি ধরেন তাহলে 10 থেকে 12%।
এই বছর 100 টাকা আমি আদায় করতে পারলে পরের বছর 110 টাকা বা 112 টাকা আদায় করতে পারি। 2010-এ শুধুমাত্র আমরা 22% প্রবৃদ্ধির এটা পেয়েছিলাম কর আদায়ের ক্ষেত্রে। কেন? কারণ 2008-9-এ পুরো পৃথিবীতে যে বিশ্ববাজারে যে দরটা বেড়ে যায়, তার ফলে বাণিজ্যের আদান প্রদানে আমি কিছু আনি কিছু দেই, এখানে যে শুল্কটা, এই অতিরিক্ত দাম বাড়বার কারণে যে শুল্কটা আসে, সেটা একটা প্রধান নিয়ামক হিসেবে থাকে। 22% আমি আয় করতে পেরেছি প্রবৃদ্ধি। এখন এইবারের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় 45% বাড়ছে। এটার একটা কিছু নির্দেশনা ওনারা দিয়েছেন, যেমন ব্যাংকের, এটা তো আগেও ছিল যে আপনার টিআইএন অ্যাসেসমেন্ট জমা দিতে হতো, ব্যাংক সার্টিফিকেট ব্যাংক খোলার জন্য আপনার টিআইএন দিতে হতো। এবার একদম বাধ্যতামূলকভাবে করা হলো। আগেও ছিল, আগেও কিন্তু বাধ্যতামূলক ছিল, আগেও বাধ্যতামূলক ছিল। কিন্তু অনেক সময় এগুলো হয় কি, আপনার পুরো সিস্টেমটাকে একটা ইন্টিগ্রেটেড কমপ্লেক্স সিস্টেমের মধ্যে আনাটা, ডিজিটাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। ফলে আপনার এখন ট্রানজ্যাকশন, আপনার অনেকগুলো সেবা খাত একীভূত হচ্ছে বলে আশা করা যাচ্ছে। ফলে কর জালটা বিস্তৃত হবে। আমাদের টিআইএন যা আছে, যত সংখ্যক আছে, প্রায় 1,40,00,000 কাছাকাছি, তার 82%ই ট্যাক্স দিচ্ছেন না। আচ্ছা, 18% ট্যাক্স দেন। এই যে 82%, এরা কারা? এরা হচ্ছে, ধরেন কিছু আছে সক্ষম, ইচ্ছে করে দেন না। আর কিছু আছে, ধরেন বাবার কাছ থেকে একটু জমি পেয়েছে, সেই জমি রেজিস্ট্রেশন করতে যাবে, একটা টিআইএন দোকান থেকে করিয়েছে, করে হচ্ছে রেজিস্ট্রেশন নিয়েছে, তারপর সে ভুলে গেছে। আবার ধরেন আমার বাবা মৃত্যুবরণ করেছেন 2 বছর আগে, ওনার ট্যাক্স ফাইল আমি বন্ধ করেছি, কিন্তু উনি যে একজন ব্যক্তি করদাতা, এটা কিন্তু চলমান। আচ্ছা, হ্যাঁ, বন্ধ করা হয় না। হ্যাঁ, এই ফাইলটা বন্ধ করা হয় না। বন্ধ হয়েছে, কিন্তু আমার টোটাল যে টিআইএন যখন আসে, তখন উনিও একটা নাম্বার। আচ্ছা, এই বিষয়গুলো ঘটতে থাকে। অর্থাৎ এনবিআর এরও যে, এই যে আমরা এনবিআর কে সারাক্ষণ বলি ওনারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছেন না, এনবিআর এর একটা নেগোসিয়েশন অর্থ বিভাগের সাথে হয়, কিন্তু টার্গেটটা কিন্তু সেট করে হচ্ছে অর্থ বিভাগ, এবং এনবিআর কে এইটা এনফোর্স করতে হয়। জি। ফলে দায়িত্ব শুধুমাত্র এনবিআর এর, এটা মনে করবার কোনো কারণ নাই। দায়িত্ব আমাদের নীতি, আমি এখন এত উচ্চ মাত্রার আহরণের মাত্রা দিয়ে রাখলাম, এবং বছর শেষে আমি এনবিআর কে বলবো, তুমি তো ইয়ে করতে পারো নাই, আপনি তো পারেন নাই। এগুলো না, যেমন কর টু জিডিপি যে রেশিও আছে, সেটির ব্যাপারটিও কিন্তু চলে আসে, যে সেটি কিন্তু 6 থেকে 7%-তে আটকে আছে। কর আমাদেরকে দিতেই হবে। কর না দিলে একটা সরকার চলবে কি করে? অবশ্যই কর দিতেই হবে। এবং এবার দেখবেন যে আপনি একটা মানে ব্যাপক কর ছাড়ের একটা বিষয় রয়েছে, কিন্তু আবার লক্ষ্যমাত্রাও অনেক করা হয়েছে। একটা ইঙ্গিত রয়েছে যে আমি যদি ব্যক্তি বিনিয়োগকে উৎসাহিত করি, তাহলে আমার কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হলে আমি যদি কাজ পাই, তাহলে আমি কর দেবার উপযুক্ত হব। সেটাও কিন্তু এই বছরেই ঘটে যাবে, এটা মনে করবার কোনো কারণ নাই। মানে রাতারাতি ঘটবে এটা মনে করার কোনো কারণ নাই, শুরু হতে পারে। ফলে বাজেটের ইনটেন্টটা হয়তোবা ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো সময় বলে দেবে, এটা ব্যবস্থাপনার উপরে নির্ভর করবে। জি, একজন দর্শক আছেন ফোনে। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন ঘোরার, হ্যাঁ, এই লাগাম টেনে ধরার কোনো পরিকল্পনা এই বাজেটে আছে কিনা, এটাই প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। মূল্যস্ফীতির যে বিষয়টি, এটি কিন্তু আসলে অবশ্যই আপনার কাছে সরকার, আপনাদের জন্য জানাচ্ছি যে সরকার মূল্যস্ফীতিটাকে কমিয়ে 7.5% আনার চেষ্টা করছে এই বাজেটে। তো বাজেটে যেভাবে যে বিভিন্ন দিকে বরাদ্দ এবং টাচ দেওয়া হয়েছে, এটা যদি বাস্তবায়নটা সঠিকভাবে হয়ে যায়, তাহলে আমরা আশা করি যে মূল্যস্ফীতিটা কমবে। অর্থাৎ আপনাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এইটার অন্তত লাগাম টেনে ধরা যাবে, আমরা আশাবাদী। এখন দেখা যাক।
এখন আপনার কাছেও ম্যাডাম কিছু আপনি বলবেন আশাবাদী কিনা সেটি জানতে চাবো। তার সাথে যদি আমি একটু যুক্ত করে দিই, সেটি হলো অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমিয়ে 0.5% করার প্রস্তাব দিয়েছে, যাতে জনজীবনে স্বস্তি আসে। কিন্তু আসলে আমরা সবসময় ভাবি যে ভোক্তারা কি এই সুফলটা তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা, বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের কারণে কিন্তু এই স্বস্তি অনেক সময় ভোক্তাদের পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা, আমি এখন একটু বলি যে যাদেরকে আমরা খুব পপুলারলি মধ্যস্বত্বভোগী বলি, আমি তাদেরকে আসলে ওই ইন্টারমিডিয়ারি সার্ভিস প্রোভাইডার বলেই বুঝি আর কি। কারণ ট্রাক চালকও না থাকলে আপনি ওই চালটা আনিয়ে খেতে পারতাম না, সুতরাং এনারাও একটা সেবা দেন। এখন উৎস কর, ধরেন আমি বাজার থেকে গিয়ে চাল কিনি, খোলা চাল কিনে নিয়ে আসি, আমি হয়তো বা আগোড়ায় যাই না, বা আমি স্বপ্নে যাই না, বা ইউনিমার্টে যাই না, তাহলে উৎস করটা কিন্তু আমার যে খোলা চাল আমাকে কিন্তু প্রভাবিত করবে না, কিন্তু নিশ্চিতভাবে একটা শ্রেণীর, এবং সেই শ্রেণীটা তো আপনি বুঝতে পারেন চাকরিজীবী, একটু উচ্চ মধ্যবিত্ত বা এর থেকে উপরে, মানে এর নিচে নাই। ফলে এই শ্রেণীকে হয়তো বা একটু স্বস্তি দেবে, সেটা কিন্তু উৎপাদক যে তাকে স্বস্তি দেবে না। এবং এই ক্রেতা, এই যে একটা ক্লাস্টার আছে ইনকাম লেভেলের, ওনাদেরকে স্বস্তি দিতে পারে। কিন্তু আমাদের মতো যারা প্রতিদিন বাজারে যায়, মাছ টিপে টিপে মাছ কিনি, অথবা চালটা পরক করে কিনি, প্যাকেট ধরে ধরেন কিনলাম না, তাদের জন্য কিন্তু এটা স্বস্তির বার্তা না। কিন্তু তাতে অসুবিধা নেই, আমার চালের দাম যদি 80 টাকা কেজি হয়, 100 টাকা কেজি হয়, কৃষক যদি পান, কৃষকও কিন্তু একটা মাছ কিনে খেতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমার যখন তেলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, তখন উৎপাদন পর্যায়ের দাম বাড়ে না। ট্রাক চালকও দামটা বাড়ান, কিন্তু উনিও কিন্তু লাভ রাখতে পারেন না। ফলে কেউই এখান থেকে লাভবান হয় না। ফলে আমরা সংকটকালীন একটা বাজেট, এবং এই সংকটকালীন বাজেটকে শুধু সংকট মোকাবেলা না, সংকট উত্তরণ করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, দুটো বিষয়ে একটা ইন্টেন্ট প্রকাশ হয়েছে। কিন্তু অনেক কিছুই কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে, এটা মনে রাখতে হবে। এখন তাহলে কি আমি হতাশ হব? এই যে ভাই ফোন করে জানতে চাইলেন, আসলেই তো আমাদের নাভিশ্বাস অবস্থা, তাই না? এর মধ্যে পে স্কেলের আংশিক বাস্তবায়ন, একটা জিনিস বলি, দীর্ঘদিন কিন্তু পে স্কেল দেওয়া হয় না। 2015 থেকে আমাদের চাকরিজীবীদের 15% মতো কেবলমাত্র সরকারি চাকরি করে, বাকিরা তো আসলে সরকারি চাকরির বাইরে, তাদের কিন্তু কোনো পে স্কেলের বিষয় না। আবার ধরেন আপনি 2600 টাকা বা 2500 টাকা করে ফ্যামিলি কার্ডে দিচ্ছেন, একটা ফ্যামিলিকে দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, 2500 টাকার মাসে এত শক্তি আছে যে বাজারে তিনি একটা ডিমান্ড তৈরি করতে পারবেন? উনি কিছু কিনতে পারবেন, কিন্তু বাজারে একটা ধরেন ইলিশ মাছের বিরাট ডিমান্ড হয়ে গেল, ব্যাপারটা তো এরকম থাকবে না। বা আবার নাজির শাহী চালের বিরাট ডিমান্ড হয়ে গেল, ব্যাপারটা এরকম থাকবে না। হ্যাঁ, আমরা একটা চালিয়ে নেবার মতো পরিস্থিতিতে আসতে পারবো, যেটা আমাদের ছিল না। পে স্কেলের ক্ষেত্রেও এই যে ধাপে ধাপে বাস্তবায়ন, এরকমটাই ঘটবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সরকার চেষ্টা করবেন, এটার জন্য বিভিন্ন ধরনের মনিটরিং, বাজার তদারকি, বাজার ব্যবস্থাপনা এটা যুক্ত। এবং আমার আপনার ভোক্তারও কিন্তু ব্যাপার আছে। ধরুন আমার 1200 টাকা 1500 টাকার খেজুর কেন খাইতে হবে? মানে আমি এটার, মানে এগুলো তো আমরা কনজিউমার প্রোডাক্ট খাই না, মানে এগুলো মানে আমাদেরও, এটা শুনতে খুব খারাপ শোনায়, কিন্তু একটা শ্রেণী আছে যারা আমরা দামটা বাড়িয়ে একদম। আচ্ছা, আমি একটু অ্যাড করি ওনার জি সাথে। জি অবশ্যই। আমার যে ভাই সেই পটুয়াখালী থেকে না বললেন, জি, যে আপনাকে পটুয়াখালীর ভাই, আপনাকে একটু আরেকটু বলি আমি। আজকে আমরা যেখানে বসে আছি, এই যে কারণ বাজার, আমরা শুনেছি যে প্রতি রাতে কারণ বাজারে চাঁদাবাজি হয় 1.5 কোটি টাকার উপরে। তাইলে এই চাঁদাবাজিটা এবং উপরে আসে একদম, এবং আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে যে সবজিটা ঢাকা শহরে আসে, আর আসার পথে নানা জায়গায় চাঁদা দিতে হয়। সরকার যদি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে অন্য কিছু লাগবে না। ওই এই এমনিতেই ভোক্তার উপর চাপটা আসলে কমে আসবে। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজির মূল্যটা অনেক নিচে নেমে আসবে। দেখেন, আমরা যদি জাস্ট ইন্টারিম গভর্নমেন্টের সময়টা চিন্তা করি, দেখি ওই সময়ের তুলনায় এখন এসে কিন্তু সবজির মূল্য বাজারে অনেক বেড়েছে। কেন? কারণ চাঁদাবাজিটা এর মধ্যে আরো অনেক বেড়ে গেছে। তো সেই জায়গাটা নিয়ন্ত্রণ করাটা
খুব জরুরি। যদি এটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই নিত্য প্রয়োজনীয় সাধারণ খানিকটা কমানো সাধারণ সম্ভব। মানুষের সম্ভব। নাগালের বেশ মধ্যে খানিকটাই আসতে কমানো অনেক সম্ভব কম। হবে। একদম। আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমার নাম মোহাম্মদ সোহাগ খান, আমি ফরিদপুর জেলা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সরকার কৃষকদের জন্য কি উদ্যোগ নিল? বর্তমান বাজারে পেঁয়াজ 600 থেকে 700 টাকা, আমরা বাজারে বিক্রি করতে পারি না। তারপরেও কেন এই এলসি আমদানি করতে হচ্ছে? বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহাগ খানের যে প্রশ্নটি করেছেন, আপনি একজন পেঁয়াজ পেঁয়াজের, আমদানির পেঁয়াজ। কথা বলেছেন এবং এলসির কথা তিনি বলেছেন। তাদের জন্য আসলে কি রয়েছে সেটি বারবার তারা প্রশ্ন করছেন। আপনার কিছু যুক্ত করবার আছে কিনা? পেঁয়াজ যেহেতু ব্যবসায়ী। আমদানি যদি না করা হয়, বাজারের যে ডিমান্ড সেই পরিমাণ ডিমান্ডের সাথে সাপ্লাই যদি না থাকে, তাহলে সরকার তখন আমদানির উদ্যোগ নেয়। জি। কিন্তু এখন- পেঁয়াজের ক্ষেত্রে একটা উদ্যোগ তো সরকারের রয়েছে। আমি একটু ভাইকে জিজ্ঞাসা করব যে গ্রুপ ভিত্তিক এই যে একটা করা, স্টোর করার একটা ব্যবস্থাপনা করবার জন্য সরকার কিন্তু সাহায্য করে কৃষকদেরকে। এটা কি আপনাদের জানা আছে বা আপনারা অ্যাক্সেস করতে পেরেছেন? জি, উনি এই মুহূর্তে সংযুক্তি ওনার আচ্ছা, নেই। নাই। উনি ও, নিশ্চয়ই শুনতে আচ্ছা। পেরেছেন জি, এবং জি। আপনার যে পরামর্শ থাকবে সেটি এটা আপনি- সরকারের যে বিপণন অধিদপ্তর ওনারা কিন্তু করে থাকেন। গ্রুপ ভিত্তিক 5 লাখ টাকা পর্যন্ত পেঁয়াজ চাষিদেরকে ওনারা একটা সহায়তা দিয়ে থাকেন, যেটা ওনাদের কন্ট্রাক্টরের মাধ্যমে ওনারা একটা গুদামঘর করে দেন যেখানে ডিহিউমিডিফায়ার থেকে এগুলো আচ্ছা, থাকে আচ্ছা। এবং পেঁয়াজ যাতে সংরক্ষণ করতে পারেন। কারণ সব পেঁয়াজ তো একবারে বাজারে চলে গেলে কৃষক দাম পাবেন না, ফলে ধীরে ধীরে যেন পেঁয়াজটা বাজারে যেতে পারে এটার জন্য বিশেষ করে পেঁয়াজ একটা- পচনশীল, হ্যাঁ হ্যাঁ, সে এটা কারণে একটা সংরক্ষণের সহায়তা একটা আছে। বিষয়টা রয়েছে। আর ভাই যেটা বলছেন এটা যৌক্তিক, কারণ সরকার একটা সামষ্টিক ব্যবস্থাপনার মধ্যে থাকে। আমার যদি উৎপাদন হয় 3 আর যদি আমার লাগে 7, তাহলে 4 আমাকে আমদানি করতেই হবে। আবার আমি একটু আপনার কাছে জানতে চাই, আইএমএফ এর একের পর এক শর্ত মেনে এবারও করের জাল যেভাবে বাড়ানো হচ্ছে, তাতে মধ্যবিত্তের করমুক্ত আয়ের সীমা মাত্র সামান্য বাড়িয়ে 3,75,000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি এখনো 8 থেকে 9%। সেখানে এই নামমাত্র ছাড়ে মধ্যবিত্তর আসলে বাঁচার উপায়টা কি? এইটা হচ্ছে মানে এটা তো ইনফ্লেশন অ্যাডজাস্টেড হয় না আসলে। হ্যাঁ, ফলে এইটা আসলে তেমনভাবে কর ছাড়ের আওতায় আসে নাই। তবে হ্যাঁ, মধ্যবিত্ত ট্যাক্স তো দিতে পারে। একটা ভালো জিনিস কিন্তু এবার করেছে সরকার, আমি পড়েছি, আমি এখনো আপনি বলতে পারবেন যে আমরা যদি সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে 5% আমার প্রদেয় যে কর হবে তার থেকে রেয়াত দিবে। 25,000 টাকা। হ্যাঁ, তাহলে সেই সুযোগটা যদি নেই তাহলে আমার কিন্তু আরেকটু এগোলো না, মানে এই যে আমি বলছি যে না হয় 50,000 বাড়ালে খুশি হতাম, কিন্তু সেই সুবিধাটা কিন্তু আমি নিতে পারি। আমার একটা জিনিস খুব এবার মনে হয়েছে, ধরেন এইবার মার্চের 30 না 31 তারিখ ছিল লাস্ট ডেট আপনার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে। একটা রিটার্ন দেখে একটা অর্থ বছরের শেষ করে, মানে জুন মাসে শেষ হবে, আপনি যদি মার্চ মাস পর্যন্ত সময় দেন, সরকার চলবে কি করে? এই টাকাটা তো সরকারের দরকার। ফলে এই যে উদ্যোগগুলো, আমি বলবো যে এগুলো ভালো। হ্যাঁ, আপনি নেন, আপনাকে তো কেউ মানা করে নাই, আপনি নেন। এখানে আমি একটু বলি, এই রিটার্ন দাখিলের যে বিলম্বটা ঘটে, জি, এটাও কিন্তু আমি মনে করি সরকারের পলিসির কারণেই অনেক ক্ষেত্রে বিলম্ব করে। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটছে, যে আমাদের যে এআইটিটা নিচ্ছে, জি, জি। এই এআইটিটা তো এতদিন ফেরতও দেয় নাই। ইভেন ওই একই ফাইলে আমাকে নতুন করে নানা খাতে ট্যাক্স ধরা হচ্ছে। তো আমি যদি বলি যে আপনি তো আমার ওখানে বেশি নিয়ে রাখছেন এআইটিতে, ওখান থেকে অ্যাডজাস্ট করেন, এ অ্যাডজাস্ট হবে না। ইভেন আমাকে যা ধরলো এটাকে, এই টাকাটা আবার জমা না দেওয়া পর্যন্ত আমি রিটার্ন দাখিল করতে পারবো না। এখন দেখা গেলো যে আমি ওই পরিমাণ টাকা আমার হাতে নাই, কালেক্ট করতে পারতেছি না, আমাকে বসে থাকতে হচ্ছে কবে টাকা পাবো, কবে রিটার্ন দাখিল করব। তো এইসব কারণেও কিন্তু আমাদের বিলম্ব অনেক ক্ষেত্রে ঘটে। তো এই ক্ষেত্রে আমাদের প্রস্তাব বারবারই আমরা বলেছি যে ট্যাক্স রিটার্নটা কমপ্লিটলি অনলাইনে করতে হবে। এই এখন আর আমরা এখন তো online এখন আবার হচ্ছে। আমরা ওই যে ট্যাক্সের অফিসে গিয়া ওই কোনো সংযোগ আমাদের সাথে রাখার ব্যবস্থা রাখা যাবে না। ফিজিক্যালি দেবার কিছুটা সুযোগ গতবারও রাখা হয়েছিল, এটা আপনার- কিন্তু অনলাইনেই এটা সবাইকে আপনার বাধ্যতামূলক করা ট্রানজিশনের হয়েছিল। কালে এটা কিছু জি। থাকা ভালো। হ্যাঁ, যদি অনলাইনে রিটার্ন দাখিল করার বিধানটা পুরোপুরি চালু হয়, ওই ট্যাক্স অফিসে যেতে না হয়,
তাহলে অনেকেই কিন্তু ট্যাক্স রিটার্ন দাখিল করবে এবং এবং তখন উৎসাহিত হবে, উৎসাহিত হবে। আইএমএফ এর একের পর এক শর্ট সেই বিষয়টি যেমন আছে, এবারে বাজেটে সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার ঘোষণা এসেছে এবং তা ইউটিলিটি সেবার সাথে যুক্ত করা হচ্ছে আমরা যতটুকু জানি। আপনারা তো শুরু থেকে এর বিরোধিতা করছেন এবং অনলাইন সেবায় ব্যবসায়ীরা বলছেন এটা নাকি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হয়রানির নতুন ফাঁদ। আপনার মূল্যায়ন কি? দেখেন, অনলাইনে যেটা আবারও বলবো, যদি অনলাইনে যদি এইগুলি সব সিস্টেম করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অনলাইনে আমরা আবেদন করব, ভ্যাট রেজিস্ট্রেশন হবে, আমরা করতে পারি। কিন্তু সর্বক্ষেত্রে যদি ভ্যাটের এই যে ইয়েটা চালু করা হয় সব ব্যবসায়ীদের ক্ষেত্রে, অনেক ব্যবসায়ী আছে যারা মানে নিত্য প্রয়োজনীয় নানা কিছু ইয়ে করে, তাদের জন্য এই ভ্যাট রেজিস্ট্রেশনটা কঠিন হয়ে যাবে বা তারা জুলুমের শিকার হতে পারে এই ক্ষেত্রে। আর এতে গিয়ে কিন্তু ওই যখন ভ্যাট তাদেরকে ভ্যাট দিতে হয় তখন কিন্তু মূল্যস্ফীতিটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যে কোন কোন খাতে কারা কারা ভ্যাট রেজিস্ট্রেশনটা করবে এটা স্পেসিফাই হওয়া দরকার। বিশেষ করে আমি মনে করি এনবিআর আমাদের ট্রেড বডিগুলির সাথে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া দরকার। তাহলে সেই ক্ষেত্রে এনবিআর এর জন্য বিষয়টা সহজ হবে। কিভাবে সহজ হবে? তখন আমরাও বলে দিতে পারি যে বা একটা চেম্বার অফ কমার্স বলে দিতে পারে যে আমার চেম্বার অফ কমার্সের মেম্বার হইতে হলে ওই ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। এই ধরনের কিছু জিনিস ইয়ে করে দিলে তখন কিন্তু এটা সহজ হবে। সরকারকে তখন আমরাও সহযোগিতা করতে পারি। কিন্তু সরকার যখন আমাদের সাথে কোনো আলোচনা ব্যতিরেকে একটা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা এটার কারণটা আমাদেরকে ব্যাখ্যা না দেয়, তখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করি। তো সেই জায়গাটা আমার মনে হয় বা যত বেশি ডায়ালগ হবে, যত বেশি আলাপ আলোচনা হবে স্টেক হোল্ডারদের সাথে, তত সরকারের জন্য বাস্তবায়নগুলি সহজ হবে। অধ্যাপক শর্মেন্দু নীলমী, আপনার কাছে আসে, বাজেটে 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতি ধরা হয়েছে। বাজেটের বিশাল ঘাটতি মেটাতে সরকার যদি অভ্যন্তরীণ উৎস বিশেষ করে দেশীয় ব্যাংকগুলোর উপর যদি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তবে তা আমাদের ব্যাংকিং খাতের তারল্য বা সামগ্রিক শৃঙ্খলার উপর কেমন চাপ সৃষ্টি করবে? আচ্ছা, ধন্যবাদ। ব্যাংক বরোয়িং যখন গভর্নমেন্ট বাড়িয়ে দেয়, গভর্নমেন্ট বাড়িয়েছে বেশ কয়েক বছর ধরে, গভর্নমেন্ট ব্যাংক বরোয়িং বাড়িয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকের যে লিকুইডিটি আছে, বেসরকারি খাতে ক্রেডিট যে দেওয়া, ঋণ যে প্রবাহ, সেটা কমে যায়। অর্থাৎ বেসরকারি খাত তখন গভর্নমেন্টের সাথে কম্পিট করে। এবং আমাদের যে পলিটিক্যাল আনসার্টেনিটি আছে, ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য, ব্যাংকের মালিকদের জন্য খুবই নিশ্চিত নিরাপদ একটা বিনিয়োগ হচ্ছে ব্যাংক। আপনি গভর্নমেন্টের ট্রেজারি বন্ড কিনে ফেললেন, হ্যাঁ, আপনার আচ্ছা বেশি লাভের দরকার নেই, আপনি 10-11%, 11-11.5% আপনি নিশ্চিন্তে গভর্নমেন্টের কাছে ফেলে রাখেন, আপনার কোনো অসুবিধা নাই। আমানতকারীর টাকা যেটা বেসরকারি খাতে বিনিয়োগ হওয়ার কথা ছিল, সেটা আমি ব্যাংক বরোয়িংয়ে দিচ্ছি। গভর্নমেন্টের উপর চাপ বাড়ছে, কারণ গভর্নমেন্টই বা 11% হারে নিয়ে তাকেও তো ফেরত দিতে হবে মানুষের টাকা, না? আমি যেখানে বৈদেশিক অর্থায়নের টাকা ধরেন 6, এমনকি অ্যাজ লো অ্যাজ 1%ও পাই এবং লম্বা সময়ের জন্য পাই, সেখানে আমি আপনি বন্ডে রাখি 3 মাসের জন্য, 6 মাসের জন্য, বেশি হলে 5 বছরের জন্য। হ্যাঁ, ফলে সরকারের জন্য তো অভ্যন্তরীণ এই ঋণ প্রবাহ বাড়ানো হচ্ছে, কঠিন হয়ে যায়। মানে এটা আমাদের সবার চাপ হয়ে যায়। এখন ঋণ কি আপনি নেবেন না? ঋণ তো নেবেন। ঋণ ছাড়া আমি অর্থায়ন কোথায় করতে পারবো? আমার তো ঘাটতি রয়েছে, না? কিন্তু ঋণ যদি আপনি ফলকে ডিজাইনের প্রকল্পের জন্য নেন, ঋণ যদি আপনি অনুৎপাদনশীলভাবে খরচ করেন, তাহলে আপনার আরও বোঝা বাড়তে থাকবে। অর্থাৎ আমার এই বাজেটের সবচেয়ে শঙ্কার দিক হলো, আমার যে স্বপ্নটা প্রথিত হয়েছে এই বাজেটের মধ্যে, যে বিশাল ঘাটতি নিয়ে, সেই ঘাটতি মোকাবেলার জন্য আমাকে যদি বরোয়িংয়ে যেতে হয়, সেই চাপটা আমার অর্থনীতি, আমার দেশটা তো একদিনের না বা এক বাজেটের না, আমাকে তো টিকে থাকতে হবে। সেই জায়গায় আমার একটা গভীর শঙ্কার জায়গা আছে। এবং এই বরোয়িংয়ে যেটা হয়, আমি উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি কর্ণফুলী টানেল করেছেন, কর্ণফুলী টানেলের ওপারে কি হওয়ার কথা ছিল? আমার চাইনিজ ইপিজেড হওয়ার কথা ছিল। তাহলে আপনি যখন কর্ণফুলী টানেলের সম্ভাব্যতা যাচাই করেন, তখন আপনি লিখেন যে এইখানে প্রতিদিন এত ট্রাফিক হবে এবং এখান থেকে এত টোল পাবো, কারণ হচ্ছে ইপিজেড এর মালামাল পরিবহন এবং লোকজন তো এখানে যাতায়াত করবে। এখন আপনি টানেল বানিয়েছেন, ইপিজেড হয়নি,
তা আপনার এখানে কিভাবে খরচটা উঠবে, তার মানে সিকোয়েন্সিং। আমি যদি ধরেও নেই টানেল খুব ভালো জিনিস হয়েছে, কোনো দুর্নীতি হয় নাই, ধরে নিলাম, তারপরেও তো এই জিনিসটা খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। এই বিষয়গুলো সিকোয়েন্সিং, অর্থাৎ বাজেটে বরাদ্দ আছে, আপনি এই যে বিভিন্ন ধরনের দাতা সংস্থার প্রকল্পে যে উন্নয়ন সহযোগীদের প্রকল্পগুলো যদি দেখেন, এক দক্ষতা উন্নয়নের প্রকল্প, আপনি বলেন তো 15 দিনের 3 মাসের ট্রেনিংয়ে, আমি তো এই যে জাতীয় দক্ষতা একাডেমি আছে, এনএসডিএ আছে, আপনার অনেকগুলো লেভেল আছে আন্তর্জাতিক বাজারের সাথে সক্ষমতা অর্জন করবার জন্য, লেভেল 1 2 3 4 5। আমি কোন লেভেল পর্যন্ত 3 মাসে এদেরকে প্রশিক্ষণ দিব, এদেরকে আমি কোন বাজারের জন্য তৈরি করছি? আমি তো বড় বড় ঋণ নিয়ে তো বসে আছি। সেটাই। আমি জনাব মোহাম্মদ হাতেম, ব্যাংক যদি সব টাকা সরকারকে ঋণ দিয়ে দেয়, তবে বেসরকারি খাত বা আপনাদের পোশাক খাতের ব্যাপারটি যদি বলি, যে এখানে উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাবেন কিভাবে, বা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান কি তবে কিছুটা থমকে যাবে কিনা? এই সময়টা সরকারের জন্য একটু সৌভাগ্য নিয়ে আসছে এই কারণে যে ব্যবসায়ীরা খুব বিপদে আছে, মানে এই এমন বিপদে আছে এই সময় ব্যাংক থেকে ঋণ নিতে একদমই তাই। মানে এখন তো আমি তো আইসিইউতে আছি, আমি তো বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। এখন ঋণ কি নিব? ঋণ তো নিব হলো নতুন করে কোনো ইনভেস্টমেন্ট কিছু করার চিন্তা থাকলে। তো আমি এখন আর ঋণ নেওয়ার কথা ভাবতেও পারছি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ইন্টারেস্ট রেট যে পরিমাণ এখন, এই ইন্টারেস্ট রেট দিয়ে ঋণ নিয়ে কোনো কোথাও ইনভেস্ট করে এই টাকা কোনোদিন ব্যাংক ফেরত পাবে না। আচ্ছা, এখন তারপরেও যদি দেখা যায় যে হ্যাঁ কেউ তো নিচ্ছে, তো নিচ্ছেটা আমি একটু লিখে রাখেন যে 5 বছর পরে খোঁজ নিয়ে দেখেন এই টাকা ফেরত দেয়নি, ফেরত দিবে না। এই প্রসঙ্গে আমি, আপনার যদি সময় থাকে আমি একটু বলি। আমি একটু বলে নিই। এর আগে একবার আমি বলছিলাম একটা মিটিংয়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আরও অনেকেই ছিলেন, যে ওই যে সময় ঋণের ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছে, তো আমরা যখন প্রশ্ন করলাম তখন বলল যে ইন্টারেস্ট রেট বাড়ালে পরে ব্যবসায়ীরা ঋণটা কম নিবে, তাহলে কি হবে ইত্যাদি ইত্যাদি বলতেছিলেন। আমি বলছি না, এই ধারণাটা আপনার সঠিক না। যে ঋণ নেবার বেশি যদি আপনি 20%ও করেন, যে ফেরত না দেওয়ার ওই 20%ও নিবে, তার কাছে ওই ইন্টারেস্ট টাকাই দিবে না। জি, আমি এখানে আরেকটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই, যে পোশাক রপ্তানির উপর যে সোর্স ট্যাক্স বা উৎসেক কর বা নগদ সহায়তার উপর 10% উইথ হোল্ডিং ট্যাক্স কমানোর দাবি আপনারা করেছিলেন। বাজেটে নাকি সেখানে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, 5% করা হয়েছে। এই ছাড়ে কি আপনারা সন্তুষ্ট? না, দেখেন এই যে নগদ সহায়তার উপর যে ট্যাক্সটা, এটা কেন নিবেন আপনি? আপনি তো এটা একটা সহায়তা দিয়েছেন। যদি আরো যদি নেগেটিভ বলি, ভিক্ষা দিয়েছেন আপনি। তো ভিক্ষা তাও কি আপনি আমাকে দিতেছেন ওই যে ওনাকে দেওয়ার জন্য। উনি কিন্তু আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে গেছে এই টাকাটা। কখন নিচ্ছে? উনি যখন আমার কাছে সুতা বিক্রি করতেছে, দেশীয় সুতা আমি বেশি দামে, আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে ওনার কাছ থেকে আমি কিনতেছি। কেন কিনতেছি? আমার দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য, তাকে বাঁচানোর জন্য আমি তার থেকে 20 30 40 সেন্ট বেশি দামে আমি কিনতেছি। এই টাকাটা ওনারা সুতা বেচার সময় আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। আর সরকার আপনি আমাকে কখন ফেরত দিচ্ছেন? এই সুতা দিয়া গেঞ্জি তৈরি করে রপ্তানি করার পরে, প্রসিডিয়ালাইজ হওয়ার পরে আমি ব্যাংকে আবেদন করি। এর 5-6 মাস 1 বছর পরে আমি এটার একটা সার্টিফিকেট, অডিট ফার্ম থেকে সার্টিফিকেট পাই। তারপরে সেই সার্টিফিকেট আমার ব্যাংকের হেড অফিসে, ব্রাঞ্চ হয়ে হেড অফিস যাবে, হেড অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে যাবে, ওখান থেকে আবার টাকা পাইতে আরও 5-6 মাস। তার মানে 1 থেকে 1.5 বছর পরে গিয়া এই টাকাটা আমি পাচ্ছি, যেটা উনি আমার আরো 1.5 বছর আগে নিয়ে গেছে। তো তখন যখন আপনি আমার কাছ থেকে 10 টাকা নিয়ে যাবেন 100 টাকা দিয়া, এটা খুব গায়ে লাগে। তো আমরা বলছি যে এটা না নেওয়ার জন্য। তারপরে এটা কমিয়ে এবার 5% করা হয়েছিল। এর আগে 2010 সালে আমরা একবার ওই সময়কার অর্থমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এইটা আমাদের ইনকাম না, এটা একটা ভর্তুকি। তো সুতরাং ভর্তুকির উপরে আপনি ট্যাক্স, হ্যাঁ, রিইম্বার্সমেন্ট, তো এইটার উপর আপনি ট্যাক্স নেবেন কেন? তো ওই সময় অর্থমন্ত্রী এটাকে রহিত করলেন। তো 2 বছর এটা ছিল না। তো তখন দেখলাম, মানে ওই যে বলে না, চোরের কবলের থেকে উদ্ধার হয়ে গিয়ে ডাকাতের কবলে পড়ে। মানে তখন ট্যাক্স অফিস কি করলো, আমাদেরকে ওইটার উপর 30% ট্যাক্স ধার্য করে দিল। ওই সময় 3% না 5% ছিল, ওইটাকে রহিত করাইলাম, এবার গিয়ে 30%-এ বললাম। তখন এনবিআর বললো যে না ঠিক আছে, আপনারা
এটা একটা কাজ করেন, এটা একটা কিছু দিয়ে দেন, দিয়ে এটারে ফাইনাল জি, সেটেলমেন্ট করেন। আমি অধ্যাপক শর্মেন্দ্র নীলর্মী আপনার কাছে আসি যে রুগ্ন বন্ধ শিল্প কারখানাগুলোকে সচল করতে সরকার 60,000 কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজ চালু করেছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, এটা যদি একটু ব্যাখ্যা করি, এই অর্থটা সরকার কিভাবে দিবেন? এটা ব্যাংকগুলো, এই ব্যাংকগুলোর কিন্তু খুব ভালো মেকানিজম আছে যে কার কাছ থেকে আপনি ফেরত পাবেন, কাকে লোন দিলে ফেরত পাবেন। এরকম বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের সম্ভাবনা আছে যে চালু হলে ফেরত দিতে পারবে। এই অ্যাসেসমেন্টগুলোর ভিত্তিতে সরকার বলছে ব্যাংকগুলোকে সে সাহায্য করবে। ব্যাংকগুলো 7% হারে এই মানে অর্থাৎ বাজার দরের চাইতে কম সুদ হারে এই উদ্যোক্তাদেরকে ঋণ দিবে। সরকার এই যে সুদের হার, এই সুদের হারে ভর্তুকি দিবে। আচ্ছা, হ্যাঁ, ফলে বাজার দরের চাইতে অনেক কম সুদের হারে ব্যবসায়ীরা এই ঋণটা পেতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে তাহলে আপনি পুরো ঝুঁকিটা ব্যাংকের উপরে ফেলে দিলেন, ব্যাংক সেই ঝুঁকিটা কতটুকু নিবে, কেন বা নিবে? আর দ্বিতীয় হচ্ছে আপনি যখন নীতি সহায়তা, যেটা বিআরপিডি বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে 25 নভেম্বরে, যে আপনি 2% আপনার লোনের উপরে ইয়ে দিয়ে একবারে দিয়ে আপনি লোনটাকে ক্লাসিফাই করে ফেলতে পারেন। আচ্ছা, করে আপনি লম্বা সময়ের জন্য, ধরেন আপনার 8 বছরের জন্য আপনি এইটা ধীরে ধীরে শোধ করলেন। এরকম সুবিধা অনেক ব্যবসায়ী নিয়েছেন। সব ব্যবসায়ী যে খারাপ ইন্টেন্ট থেকে নিয়েছেন তা না, যাদের প্রয়োজনও ছিল এরকম ব্যবসায়ী তো এর মধ্যে অবশ্যই আছেন, আছে। জি। তাদের ক্লাসিফাইড লোন আছে। এখন বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপনটা জারি করেছে এই প্যাকেজের সাথে, আপনি যে প্যাকেজটা নিয়ে প্রশ্ন করছেন, সেখানে বলা হচ্ছে ক্লাসিফাইড লোন যাদের আছে তাদেরকে এই প্রণোদনা প্যাকেজটা দেয়া যাবে না। এখন তিনি ক্লাসিফাইড হয়েছেন, সবাই তো স্বেচ্ছায় হন নাই, তিনি রুগ্ন হয়েছেন বলেই কিন্তু এই ক্লাসিফিকেশনটা তাকে করতে হয়েছে, তিনি ক্লাসিফাইড হয়েছেন। এই অ্যাসেসমেন্টটার যদি ব্যাংক এই প্রজ্ঞাপনটা এইভাবে আটকে না দিয়ে ফ্লেক্সিবিলিটি যদি ব্যাংকের হাতে রাখা হতো, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক তো নিয়মিত অডিট করেন, বাংলাদেশ ব্যাংক তো একদম নিয়মিত অডিট হয় প্রতিটা ব্যাংকে, সেখানে একটা নজরদারিতে ব্যাংকে রাখতো, সেটা আমি মনে করি যে যেই উদ্দেশ্যে এই অর্থটা রাখা, সেই উদ্দেশ্যটা সাধন হতো। জনাব মোহাম্মদ হাতেম, শিল্পের কাঁচামাল আমদানির পর বন্দরের টেস্টিং জটিলতার কারণে প্রতিদিন আপনাদের লাখ লাখ টাকা ড্যামারেজ গুনতে হয়। বাজেটে আসলে কাস্টমস ও বন্দর অটোমেশনের কোনো স্পষ্ট রোডম্যাপ বা আশার বাণী আপনারা দেখছেন? দেখেন, কিছুদিন আগে আমাদের এরকম একটা মাল 65 লক্ষ টাকা পোর্ট ড্যামারেজ দিতে হয়েছে। আচ্ছা, মাল আটকে রেখে এটা টেস্টিংয়ে পাঠানো হয়েছে। তো আমরা বললাম, আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়কে বললাম যে আপনি মাল আটকে রেখে আমার টেস্ট করার দরকারটা কি? আপনি মাল স্যাম্পল রেখে দেন, রেখে আপনি টেস্টে পাঠান, আমার মালটা ছেড়ে দেন। তাইলে কি দাঁড়াচ্ছে, আমি মালটা যখন আপনি আটকে রাখতেছেন, একদিকে আমি পোর্ট ড্যামারেজ, কন্টেনার ড্যামারেজ দিতে হলো, আরেকদিকে আমার প্রোডাকশন লাইনও তো ব্যাহত হচ্ছে। প্রোডাকশন লাইন বন্ধ হয়ে গেল, আমার দুইটাই ক্ষতি আমার। তো এতে গিয়ে আমি প্রোডাকশন লাইন বন্ধ হবে না, আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না, এবং এতে গিয়ে আমি ওখানে আরো বড় ধরনের ক্ষতির মুখোমুখি হব। আর আপনি যদি আমার স্যাম্পলটা রেখে মালটা ছেড়ে দেন, তাহলে এই জটিলতা আমি পড়বো না। আমি তো পালিয়ে যাচ্ছি না, আপনি তো আমাকে পাবেন। আমি আমার যদি এই পণ্যে আমি যা ঘোষণা দিয়েছি তার চেয়ে ব্যত্যয় কিছু ঘটে, আমাকে পানিশমেন্টের আওতায় যে কোনো সময় আপনি বেশি হারে আপনার উপর হ্যাঁ, কিছু করেন, অসুবিধা নেই। তো তখন এটা করলো, এটা তো করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমি যে না, বাণিজ্য মন্ত্রণালয় করেছে, বলছে যে এই জিনিস টেস্ট করে ছাড়তে হবে। তো তার মানে এই না এটা আটকে রেখে আপনি টেস্ট করে ছাড়েন, মানে বাণিজ্য মন্ত্রণালয় টেস্ট করে ছাড়তে হবে বলাতে আপনি কি মালটা ছেড়ে দিয়ে টেস্ট করতে পারতেন না? এখন এটা হচ্ছে মানসিকতার বিষয়। না, এটা সহযোগিতা করবেন কোঅর্ডিনেশনের সমস্যা না, ওই কাগজে এরকম লিখে দিছে আমরা এর ডাইনে বায়ার কিছু করব না। এটা হচ্ছে আসলে একজন মানুষ কিভাবে বিজনেসকে, ব্যবসাকে ফ্যাসিলিটেট করবে তার উপর ডিপেন্ড করে। এবং আমরা যতই ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা বলি, ততই এটা কঠিন থেকে কঠিনতর হয়। আর বন্দরে কেন টেস্টিং ফ্যাসিলিটি থাকবে না?
সেখানে আপনি টেস্টিং ফ্যাসিলিটি এবার রাখেন। কি করার চিন্তা ছিল আমি শুনছিলাম, বাজেটে কিভাবে এসছে জানি না, কিন্তু আপনি সরকারের একটা চিন্তা টেস্টিং ছিল। ফ্যাসিলিটি বন্ধ রাখেন, আপনি উইদিন 1 ডে আপনি টেস্ট করে বা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে টেস্ট করে আপনি মাল রিলিজের ব্যবস্থা করেন। এই যে এইভাবে আমাদেরকে যে মানে ক্ষতিগ্রস্ত করছেন আপনারা, এতে ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছেন, দেশ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অধ্যাপক শারমিন নিরমি, আপনি বাজেটে এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতের কথাটা যদি আমি বলি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার 1 লাখ কোটি এবং 60,000 কোটি টাকার বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু প্রতি বছর উন্নয়ন বাজেটের একটি বড় অংশ কিন্তু অব্যয়িত থেকে যায় এবং বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার একটি প্রবণতা আমরা সবসময় দেখি। এই খাতের প্রশাসনিক ও কাঠামোগত যদি সক্ষমতা বৃদ্ধি না করে যদি আমরা শুধু বরাদ্দর দিকে নজর দিই, সেখানে শিক্ষা ও চিকিৎসার যে ব্যয় হ্রাসের যে লক্ষ্য, তা কতটুকু অর্জিত হয় বলে আপনার মনে হয়? আচ্ছা, এখানে একটু বলি, আমরা যখনই ব্যয় দক্ষতার কথা বলি তখন শিক্ষা আর স্বাস্থ্যের ক্ষেত্রে আসে। শিক্ষা আর স্বাস্থ্য ছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্র আছে যেখানে এই ব্যয় দক্ষতাটা খুব জরুরিভাবে আসে। হ্যাঁ, শিক্ষা স্বাস্থ্যের মধ্যে তো আসতেই হবে, এটা মানুষের জীবনের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কিন্তু এছাড়াও অন্যান্য সেক্টরেও আছে। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয় দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই, এটা সত্যি কথা। এখন ধরেন আমাদের পাবলিক প্রকিউরমেন্ট রুল আছে, আমাদের সব কিছু আছে, তারপরেও আমার পিডি, আপনি একটা বরাদ্দ দিলেন, পিডি নিয়োগ হতে ধরেন আপনার 6 মাস 8 মাস লেগে গেল, সেই পিডি আসবে, তারপরে গাড়ি কেনা হবে, সেই গাড়ি কেনার পরে তারপরে ওনারা ভিজিট করবেন, তারপরে সাইট সিলেকশন হবে, এর মধ্যে জমি অধিগ্রহণ করবেন, ধরেন নতুন কোনো কাজ। এই করতে করতে আপনার 5 বছরের প্রজেক্ট আপনি শুরুই করতে পারছেন না, কারণ কোনো মতে জমি অধিগ্রহণ পর্যন্ত হয়ে গেল। এর মধ্যে যদি পিডি অবসরে যান, নতুন পিডি আসেন, তাহলে তো আপনার হয়েই গেল। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আছে, প্রতি 2 বছর পর পর বাংলাদেশ গভর্নমেন্ট রেট শিডিউল পরিবর্তন করেন। রেট শিডিউল কি? আপনি একটা রড কিনবেন, আজকে এলজিডি রাস্তা বানাবে, রড কিনবে, মাটি কিনবে, বালু কিনবে, সিমেন্ট কিনবে, ইট কিনবে, প্রতিটা ইউনিটের দাম সরকার নথিবদ্ধ করেন। এই রেট শিডিউল মূল্যস্ফীতির কারণে প্রতি 2 বছর পর পর বাড়ানো হয়, চেঞ্জ হয়। এখন আপনি এই 2026 সালে একটা রেট শিডিউলের আওতায় আপনি দিয়েছেন, আপনার প্রাক্কলন ধরেছেন। আপনি যদি দীর্ঘসূত্রিতায় পড়ে আপনি ওভাররান করেন, আপনার এই প্রাক্কলন তো অনেক বেড়ে যাবে, এবং সেটা একদম সাংঘাতিকভাবে হয়। এটা শুধু শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বড় যে জিনিস সেটা হচ্ছে কোয়ালিটি। আমার ধরেন আমি ইউজিসির কথা বলতে পারি, 30 সেকেন্ড। ইউজিসির কথা বলতে পারি, আপনার গবেষণায় টাকা একদমই বাড়েনি। আমার কিন্তু 15টা থেকে 65টা ইউনিভার্সিটি হয়েছে। আমার অবকাঠামোতে যেটুকু উন্নতি হয়েছে সেটুকুরও বিভিন্ন কোয়ালিটি নিয়ে সমস্যা রয়েছে, আর বাকিগুলোর কথা তো নাই বললাম। আর চিকিৎসার ক্ষেত্রে আমার রাষ্ট্রের সর্বোচ্চ মানুষ যখন বিদেশে চিকিৎসা করতে যান, আমি তখন খুবই অস্বস্তিতে পড়ি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজন। শেষ যে কথাটা একটু বলতে চাই, আইএমএফ এর প্রশ্নটা একবার আসছিলেন, আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে কোনো দেশ খুব লাভবান হয়েছে উন্নত দেশ ছাড়া, এটা আমরা কখনো দেখিনি। সুতরাং সরকার, অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফ এর সব কথা শোনা যাবে না, আমরাও বলি আইএমএফ এর সব কিছু শোনা যাবে না, এতে অন্তত বাংলাদেশের মতো দেশ উপকৃত হবে না। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।